সে রেলে তো বড় চাকরি করে বলরাম বলে, তার এক বন্ধু সে বিদেশে ছিল অনেকদিন, সে এখন ইন্ডিয়াতে ফিরে এসেছে, ভারতবর্ষে ফিরে এসে আমাকে হলদিয়াতে তখন কাউন্সিলর হওয়ার জন্য অনেকবার বলেছে, কাউন্সিলরের চেয়ারম্যান করে দিত ভোটে দাঁড়ানো, এবং কমিউনিস্ট পার্টি এখন ভোটে দাঁড়ায়। আজকে আমরা চলে এসেছি এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে, তার সঙ্গে আড্ডা দিতে, যে আড্ডাটা ঠিক কোনো ইন্টারভিউ না, কোনো কথোপকথন নয়, কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, একদম নির্ভেজাল আড্ডা। আজকে আপনাদের সঙ্গে আলাপ করে দেবো এমন একজন বর্ষীয়সী মানুষ, ওনার নাম শুভেন্দু মাইতি। শুভেন্দু মাইতিকে নামেই সবাই চেনেন, আজকে আপনাদের না চেনা শুভেন্দু মাইতিকে চেনাবো। পৃথিবীতে কিছু উচ্ছন্নে যাওয়া মানুষ থাকে না, আমি হচ্ছে সেই উচ্ছন্নে যাওয়া মানুষদের একজন। বাউন্ডুলে লক্ষ্যহীন, ছন্ন ছাড়া, উড়নচণ্ডী, যা যা বিশেষণ দেওয়া যায় এদের সেই সব আমার। আমরা ক্লাস 7-এ পড়ি, স্কুলে রচনা লিখতে দেয় না, জীবনে কি হতে চাও, এইম অফ লাইফ, আমাদের লিখতে দিয়েছিল। তখন 13 বছর বয়স আমার। যে ছেলেটা অঙ্কে 7 পেয়েছিল সেও লিখেছিল সে বিজ্ঞানী হবে, পরে অবশ্য সাইকেল মিস্ত্রি হয়েছে। আমি ওই 13 বছর বয়সে আমি লিখেছিলাম আমি জীবনে কিছু হব না। এটাই ছিল আমার লক্ষ্য, আমি জীবনে কিছু হব না। আমি পশ্চিমবাংলার বুদ্ধিজীবী বলে মেধাধর মানুষ যারা আছেন তারা আমাকে সমীহ করে চলে, কথা বলবার আগে 5 বার ভেবে কথা বলে। ওই টপ একদম শীর্ষ বুদ্ধিজীবী যারা সমীহ করে। আমি কোনোদিন কোনো প্রচারে আলোতে আসিনি, আসতে চাই না। কিছু হবে না হলে আর আসার দরকার কি। এবং আজকে 80 বছর বয়সে, 13 থেকে আজকে 80 বছর বয়সে দাঁড়িয়ে একটা কথা আমি মুখটুকে বলতে পারি যে এই কিছু না হবার সাধনাতে আমি সিদ্ধি লাভ করেছি। কবি সুমন কদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছে যে শুভেন্দু দা যদি আজও মঞ্চে দাঁড়িয়ে একটা বাংলা ঢোল একটা দোতারা নিয়ে গান গায়, তারপর আমাদের গান গাইতে মুখ কাঁপে। কিন্তু আমি গান করলাম না। আমি গান লিখলে অনেকটা গান লেখা বন্ধ হবে, কিন্তু গীতিকারও হলাম না। সুরও করলে সুরকার হতে পারতাম, সুরকারও হলাম না। এবং সমস্ত প্রলোভন, নানা হাতছানি, অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, সমস্ত কিছুর হাতছানি অস্বীকার করে দুডিমে সরিয়ে দিয়ে আমি কিন্তু একটা কথা ঠুকে বলতে পারি যে না, কিছু না হবার সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। আমার নাম গায়ক হিসাবে তুমি জানো না, তোমার জানো না। এইবার দেখো আমি এই মুহূর্তে যেটা আপনি বললেন যে কবির সুমন বলেছিলেন যে শুভেন্দু মাইতির গান গাওয়ার পরে আমরা ভয় পাই, এই ইন্টারভিউটা দেখার পরে আমি একটুখানি সার্চ করেছিলাম শুভেন্দু মাইতি সম্বন্ধে। সত্যি কথা বলতে কি সার্চ করেছিলাম গুগলে, কিন্তু সেই রকম কিন্তু আমি ইউটিউবে গেলে আমার ইন্টারভিউ, পৃথিবীর বিভিন্ন দেশে আমার ইন্টারভিউ, এখানকার দেশে আমার ইন্টারভিউ দেখলে অন্তত 40টা ইন্টারভিউ পাবেন। আমার তো 200খানা গান আছে ইউটিউবে পাবেন অনুষ্ঠানের। গুগলে ওটা তো হত ছাড়াদের জায়গা, যেখানে কোনো সেন্সার বোর্ড নেই, কতগুলো বিশৃঙ্খল
ব্যবসায়ী বৃত্তির মানুষের বিচরণ ক্ষেত্র, যারা বিদায় দেওয়া ঘুরে আসে গানটিকে মুকুন্দ দাসের লেখা গান বলে লিখে দেয়। তো অশিক্ষিত যায়, আবার বলছে অশিক্ষিত যায়, তার কোনো এ নেই। আমি শুধু গান শোনার জন্য একটা জীবন পথ হেঁটেছি, গান শুনবো বলে, এবং যতটা পথ হেঁটেছি সমস্ত বঙ্গভূম জুড়ে, বঙ্গভূম বলতে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের বঙ্গভাষী বিস্তীর্ণ অঞ্চল, যতটা পথ হেঁটেছি আমি, সোজা হাঁটলে চাঁদে পৌঁছে যেতাম। গাড়ি ঘোড়া করে না, পায়ে হেঁটে শুধু গান শুনবো বলে, গা খবর বলে না। এবং সেটা আমার মূলত বিচরণ ক্ষেত্র হচ্ছে লোকসঙ্গীত, এটা নিয়ে আমি কাজ শুরু করি। কিন্তু আমি জানি দিয়ে আপনাকে, আমার 90 সালের শুরুর দিকে আমার মনে হয় বাংলা নাগরিক সঙ্গীতের, কিন্তু আমি মূলত লোকসঙ্গীতের জগতের লোক, কিন্তু ওইটা নিয়ে দীর্ঘদিন সারা জীবন কাজ করেছি। 90 সালের শুরুতে আমার মনে হয় বাংলা আধুনিক গানও তখন একটা অদ্ভুত বন্ধাত্বের ভেতরে এসে পড়ল। হ্যাঁ, হিন্দি সিনেমার গান, পাড়ায় পাড়ায় ফাংশন হয়, কলেজের ফাংশন হয়, হিন্দি সিনেমার গান হয়। তখন বাংলা গানের HMVও তখন কোনো নতুন শিল্পী খুঁজে বের করতে পারেনি দীর্ঘদিন, প্রায় 16 বছর ভালো শিল্পী প্রতিষ্ঠা করতে পারেনি, খুঁজে পায়নি, ভালো গান বের করতে পারেনি। আমার তখন মনে হচ্ছে বারবার, আমি খুব সামান্য মানুষ, হলদিয়ায় থাকি তখন, আমি পার্টির সর্বক্ষণের কর্মী CPIM এর। নতুন গান না এলে, নতুন গান বাঙালিকে শোনাতে না পারলে বাংলা গান বাঁচবে না। 30-এর দশকের 40-এর দশকের গান আগলে থেকে কিছু হবে না। স্বর্ণযুগের গান বলে যেগুলোকে বলা হয়, আমি ওটাকে বলি বাণিজ্য সফল গানের যুগ। HMV নামে একটা ব্রিটিশ কর্পোরেট কোম্পানি, EMI গ্রুপ ভুক্ত, তারা এদেশে গান নিয়ে বাণিজ্য করবে বলে গান তৈরি করেছে ও বিক্রি করেছে। এদেশে মানে স্বতঃস্ফূর্ত গান নয়, গান তৈরি করেছে। গীতিকার আগে যে গান লিখত সেই সুর করতো, সেই গান। HMV এসে প্রথম বললো এই করে ব্যবসা হবে না। তো ব্যবসা করার জন্য তারা 6 নম্বর নীলমণি সরকার স্ট্রিট কলকাতায় একটা ঘর ভাড়া নিল, আড্ডা ঘর, যেখানে কবিরা এসে আড্ডা দিত, সুরকাররা আড্ডা দিত, অজয় ভট্টাচার্য, প্রণব মিত্র, প্রণব রায়, মণি চৌধুরী, রবি রায়, শ্যামল গুপ্ত, এই উচ্চমানের সব কবি গীতিকারেরা, রবীন্দ্র মিত্র, আর গীতিকাররা, সুরকাররা আসতো আড্ডা দিতে, শচীন কর্তা, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, অনুপম ঘটক, প্রবীণ মজুমদার, শরীর চৌধুরী, মনোজ চ্যাটার্জি, এরাও আড্ডা দিতে আসতো। গান তৈরি করা শুরু করেছেন। এই প্রথম গানের সমবিভাজন হলো 3 দশকের মধ্যভাগ থেকে। একজন লিখবে, একজন সুর করবে, আর একজন গাইবে। এটা কি ছিল না? এটা 3 জন লোক ছিল এই চেম্বিতে। একজনের নাম বিমান ঘোষ, একজনের নাম সন্তোষ সেনগুপ্ত, আরেকজনের নাম হেম সোম। তাদের উপরে দায়িত্ব দেওয়া হলো নতুন গান তারা খুঁজে 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 গীতিকার দিয়ে লিখে সুরকার দিয়ে সুর করে তৈরি করবেন। আর বিমান ঘোষ সে শিল্পী খুঁজে নিয়ে সেই গান রেকর্ড করবেন তারা। উদ্দেশ্য গানের আন্দোলন নয়, উদ্দেশ্য বাণিজ্য, গান নিয়ে ব্যবসা করা। তো বাংলা গানের অনেকগুলি ধারা, অনেক বছর ধরে। আধুনিক গানের ইতিহাস কত দিনের? ম্যাক্সিমাম 60-70 বছরের ইতিহাস। সে তুলনায় আমাদের লোকগীতি, আমাদের অনেক পুরনো ইতিহাস আছে। লোকগীতের নিজস্ব ধারা ছিল। পরবর্তীকালে
এই যে নগর কলকাতার বাবুদের গান, বাইজুবাড়ির গান, হ্যাঁ হাড় কাটাবলির গান, একদম ওটা এই একটা ধারা ছিল যেখানে ঠুংরি টপ্পা, ক্লাসিক্যাল চর্চা হতো, একদমই, ঠুংরি টপ্পা, বাংলা টপ্পা যেটা, বাংলা টপ্পা, টপ্পাটা কিন্তু পাঞ্জাব থেকে এসেছিল, হ্যাঁ, কিন্তু এসব সেটা এখানে চর্চা এসে হতো, বাংলা চর্চা টপ্পা হতো। হলো। ওখানে ভেঙে তারা আখড়াই, বাংলার ঠুংরি আখড়াই, হলো। হাফ আখড়াই, হ্যাঁ, এসব গান তৈরি হলো। সেগুলো ভেঙে হলো যে আমাদের। গান লেখার জন্য তখন দাদা ঠাকুর, কুতুম পেঁচা, রূপচাঁদ পক্ষী, গোপাল উড়ে, এরা কিন্তু সব এরা এসে, হ্যাঁ, গান লিখলেন। একদম, লালচাঁদ, নিধুবাবু। হ্যাঁ, নিধুবাবু, একদম। লালচাঁদ বড়াল, এরা এলেন সুর করতে। হ্যাঁ। এটা একটা যুগ হলো, এটা হচ্ছে নাগরিক গানের যুগ, এবং মূলত বড় গানগুলো কিন্তু উত্তর কলকাতা কেন্দ্রিক একটা ওই বাবু কালচারের, বাবু কালচারের গান, এবার বাবু ক্লাসিক্যাল কালচারের ভার্সন। শুধু ক্লাসিক্যাল গ্যাস নয়, কিন্তু ওর মধ্যে কিন্তু আবার সঙ্গের গানও ছিল, হ্যাঁ, জেলে একদম। পড়া সঙ্গের গানও ছিল, একদম। হ্যাঁ, ওই লোককে ঠাট্টা টিচকিট করে গান গাইতো লোককে, হ্যাঁ, বাবুদের। হ্যাঁ। তাহলে আরেকটা দ্বিতীয় ধারা যুক্ত হলো, যে নাগরিক ধারা যুক্ত হলো। একদম। আরেকটা ধারা তোমার গান আস্তে 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 এলো কাব্য সঙ্গীতের ধারা। 5 জন কাব্য গীতিকার, রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, হ্যাঁ, এরা গান লিখলেন, সুর করলেন, গাইলেন, বাণিজ্য করার জন্য নয়, না, আত্মতৃপ্তির জন্য গাইলেন। সেগুলো তৈরি করে আরেকটা ধারা এলো, বাংলা কাব্য সঙ্গীতের ধারা। এবারে এইচএমবি যখন ভারতবর্ষে এলো ব্যবসা করতে, ইএমআই গ্রুপ, এইচএমবি এবং কলম্বের লোগো নিয়ে, 1903 সালে তাদের দমদমের স্টুডিও তৈরি কাজ তারা শুরু করে। হ্যাঁ, হ্যাঁ, এইচএমবি কিন্তু গানের সেবা করতে আসেন, ব্যবসা করতে এসেছিল। সিম্পলি ব্যবসা, বেকার বেনিয়া, হ্যাঁ, একেবারে বেনিয়া। তারা পৃথিবী জুড়ে তারা গানের বাণিজ্য করত, হ্যাঁ, তারা বাণিজ্য করতে এসেছিল। কিন্তু যে ঘটলো, সেই প্রথম এইচএমভি উদ্যোগ নিল, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ভালো গান তৈরি করতে হবে, কেন না ব্যবসা করতে হবে। সেই জন্য গানের সমবিভাজন হলো, সুরকার আলাদা, গীতিকার আলাদা, গায়ক আলাদা। আর এইচএমভি কি করবে, এই গানকে রেকর্ড করবে, রেকর্ড করে ওই 6 নম্বর নির্মণি সরকার সিটি আড্ডা হবে, গান তৈরি হবে, এবং ওখানে রিহার্সাল হবে, রেকর্ডিং করবে। আর এইচএমভি তার প্রায় 4,500 ডিস্ট্রিবিউটারের ভেতর দিয়ে সে গান সমস্ত বঙ্গভাষা অঞ্চলে বিক্রি করবে। আচ্ছা, লোক জানবে কি করে? বাংলা গানের অকথিত ইতিহাস রয়েছে, তা লোকে জানবে কি করে কি গান বেরোলো, কি গান কিনলো। তাহলে কতগুলো স্তর, গান লিখছে একজন, সুর করছে একজন, গাইছে একজন, রেকর্ডিং হচ্ছে, ডিস্ট্রিবিউটারের কাজ পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু লোকে কি করে জানে? নিশ্চয়, একদম। বিজ্ঞাপন চাই, বিজ্ঞাপন চাই। বিজ্ঞাপন লিখে দিলেন রবীন্দ্রনাথ, সুখী গৃহকোণ শোভে গ্রামোফোন। তার টার্গেটেড ক্রেতা কারা? যারা একটু সুখী গৃহকোণ, আমার ড্রয়িং রুম আছে, উচ্চবিত্ত মানুষ, রাজা মহারাজা জমিদার, উচ্চবিত্ত মানুষদের ক্রেতা টার্গেট করে এই জমিদার ব্যবসা শুরু করলো। নিম্নবিত্ত মানুষের নয়, কিন্তু না, তাদের সে ক্ষমতা কোথায়? ক্ষমতা ছিল না, সুতরাং তারা এই জন্য তার ব্যবসা শুরু করলো, এবং অদ্ভুতভাবে এই জন্য সফল হলো। এবং ব্যবসা বৃদ্ধি করার জন্য গান তৈরি করলেও, যেহেতু সৃষ্টির সঙ্গে অনেক উন্নত মানুষদের তারা যুক্ত করতে পেরেছিল, ফলে অনেক ভালো ভালো গানও কিন্তু সৃষ্টি, সব ভালো গান হয়েছে কথা বলবো না নয়, কিন্তু অনেক ভালো ভালো গান, ভালো ভালো গান, এবং অনেক ভালো ভালো মানে গায়ক গায়িকা, সবটা কিন্তু আবার বললাম লক্ষ্য একটাই, ব্যবসা। ব্যবসা, কিন্তু তার মধ্যে থেকে ভালো গান, কিছু ভালো গান, তাহলে কাপড় সঙ্গীত ধারার পর আর একটা আধুনিক গান ধারা শুরু হলো। এই আধুনিক গান শব্দটা একমাত্র পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষ আর কোন রাজ্যে নেই। একদমই তাই। কেন নেই? কেন উড়িষ্যাতে নেই, কেন ত্রিপুরাতে নেই,
কেন আসামে নেই, বিহারে নেই, একদম এমনকি কারণ উত্তরপ্রদেশে এখানে এত কোথাও নেই, পৃথিবীর ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। এত মানে তাদের মানে ঐতিহ্য সেখানেও না, আধুনিক গানের কোনো ধারা নেই, একদমই তাই। নেই। কেন নেই মানে একটা যুক্তি থাকবে তো, কেন শুধু পশ্চিমবাংলার ধারার জন্ম নিল? ঠিক তার আছে। একটি কারণ, এখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এবং রবীন্দ্রনাথের গানই প্রথম গান, একদমই তাই। যে গান HMV বাংলা আধুনিক গান এই শিরোনাম দিয়ে প্রকাশ করেন। সে গানটি ছিল কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, দ্বিজেন চৌধুরীর কণ্ঠে গাওয়া। এই প্রথম HMV তার লেভেলে লিখলো বাংলা আধুনিক গান, কথাও সুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী দ্বিজেন্দ্র চৌধুরী। প্রথম তাহলে আরেকটা বাংলা গানের একটা নতুন ধারা তৈরি হলো, আরেকটা ধারা অদ্ভুত ভাবে এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদের উত্থান এবং রবীন্দ্রনাথ এবং রমানোলার নেতৃত্বে সারা পৃথিবী জুড়ে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের জন্ম। ওখান থেকে প্রগতি লেখক সংঘ, সেখান থেকে এসে পশ্চিমা ভারতবর্ষের বুকে গণনাট্য সংঘের সৃষ্টি হলো 1943 সালে মে মাসে, 25শে মে। এখান থেকে আরেকটি গানের ধারার উদ্ভব হল, কতগুলো ধারা তৈরি ছিল প্যারালালি। এটা কিন্তু কোনো বাণিজ্যিক ধারা নয়, এর থেকে শুরু হলো গণসংগীত। এটা হচ্ছে একটা আন্দোলনজাত গান, আন্দোলনজাত গান, এবং যে গান আন্দোলনকে আবার সঞ্জীবিত করবে। তাহলে এতগুলি ধারা বাংলা আধুনিক গানে একটু পাশাপাশি চলেছে। এবং HMV দেখলো এর ভেতরে এমন কিছু গান হয়েছে যার বাণিজ্য মূল্য আছে। সলিল চৌধুরীর কোন এক গায়ের মধ্যে কথা প্রথম রেকর্ড হলো HMV, হিট হলো। সলিল চৌধুরীর কণ্ঠে, হেমন্ত বাবুর কণ্ঠে সলিল চৌধুরীর সুর করা গান, লেখা গান বাম্পার হিট বিক্রি হলো, বাম্পার হিট বিক্রি হলো। তাহলে আধুনিক গানের সঙ্গেও আরেকটি ধারা যুক্ত হলো। সেখানে শুধু সলিল চৌধুরী একা নয়, কিন্তু সেখানে মোহিনী চৌধুরীর অবদান আছে, সেখানে অজয় ভট্টাচার্যের অবদান আছে, সেখানে প্রণব মিত্রের অবদান আছে, নজরুলের অবদান আছে। হ্যাঁ, এই যে ধারাটা হলো আজকে যে এখন যোগে জীবনমুখী গান বলে লাফালাফি করে, ওটা কিন্তু মানে ওর কিন্তু ভগীরথ আমি প্রথম 90 সালে সুমন চট্টোপাধ্যায়কে খুঁজে বের করি, আমি প্রথম ওকে HMV-তে নিয়ে যাই। HMV এর ব্যবসার কারণে জীবনমুখী গান ওরা একটা লেভেল লাগিয়ে দেয় ওর গানে, আমি উদ্যোক্তা। এবং সেই সময় সুমন, নচি, লোপা, মৌসুমী ভৌমিক, কাজী কামাল নাসের, মনমোহন, রাঘব, শ্রীকান্ত, মনোময়, এই যে টোটাল সেট অফ নতুন আর্টিস্ট ছিল, নতুন প্রভায়, লেড বাই কবির সুমন, আমি প্রভায়ের ভগীরথ। এদের কেউ চিন্ত না আমি না থাকি। এসব কথা কিছু জানো না তো? এই বাংলা গানের যে ইতিহাসের কথা বললাম, এতগুলি ধারা ইতিহাসের কথা বললাম, তাহলে আবার একটা ধারা যুক্ত হলো। এই ইতিহাসগুলো জানি আমি অবশ্যই, এগুলো নিয়ে যেহেতু আমার সঙ্গে তার সংযোগটা তুমি জানো না। সেটা আমি সত্যি সেভাবে সুমনগুলোকে চিনতো না আমি না থাকলে। আমি যদি এই চিমতে নিয়ে রেকর্ডটা না করাতাম, মুন্সিকে খুঁজে বের না করতাম, লোপাকে খুঁজে বের না করতাম, সমীর আমার বন্ধু সমীর চ্যাটার্জি, লোপার যে কাকা, যে গান লিখত, যে হ্যাঁ, ওকে নিয়ে HMV-তে না যেত, লোপার গান বাঙালি শুনতে পেতাম। তাহলে HMV, আমি কিন্তু HMV থেকে 1% নিই কখনো। দেখুন, আপনাকে কেউ চেনে না, আমাকে কেউ জানে না, আমার চেনার দরকার নেই। সেটা না, আমি বলছি মানে এই যে মানুষ এসে আপনাকে চিনবে, জানবে, কিংবা সেটা আপনি জানেন, আমি কখনো জানি না। আপনি যে এরকম একটা মানুষ, এই যে সবাইকে সামনে এগিয়ে দিচ্ছেন, এরকম মানুষ তো বেশি হয় না। অনেকে জানে, সবাই জানে। ওরা ওদের লেখাতে, সব সুমনের লেখাতে, ওর মানে আল্লাহ রাখা বলে বইটা আছে, আল খাল্লা বলে, সে আল খাল্লাতে আছে। ওর আমার কাছে অনেকগুলি বই আছে সুমন লেখা, সব বইতে আমার লেখা আছে। লোপা তো প্রতি অনুষ্ঠানে কি বলে, সুবন্ধু মাইতি না থাকলে আমার গা খাওয়া হতো না।
মৌসুমী ভূমি বলে, আমাদের এই নতুন বাংলা গান গাওয়ার প্রধান উৎসাহ তথা শুভেন্দুদা বলে, আমি কখনোই প্রচারের জগতে আসি। I hate it. কিন্তু এরকম মানুষ তো একজন দরকার, যিনি প্রচারের জগতে আসবেন না কিন্তু সবাইকে সামনে নিয়ে যাবেন। সেইটাই তো করেছে। আমি তো বললাম আমি কিছু হব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম ক্লাস 7-এ। এটাই তো সবচেয়ে বড় হওয়া, যে আপনি এরকম একটা বড় বড় মানুষদের সামনে গিয়ে তৈরি করেছেন। এর থেকে বড় পাওয়া তো কিছু হয় না। আমি ক্যাটালিস্ট মাত্র। এরা কিন্তু প্রত্যেকেই নিজের যোগ্যতাতে বড় হয়েছে। যে কোনো ঘটনা ঘটার জন্য একটা অনুঘটক লাগে, তো আমি তো সেই অনুঘটকের ভূমিকা পালন করেছি মাত্র। আমি তোমাকে এই এতগুলি কথা বললাম যে আমার সম্পর্কে, তুমি বাংলা গান সম্পর্কে লেখাপড়া করেছো, বাংলা গানের সুজিত চক্রবর্তী লেখা বইতে বাংলা গানে 50 বছরে আমার সম্পর্কে একটা প্যারা লেখা আছে। হ্যাঁ, আমি কোনদিন কারোর কাছে যাইনি প্রচার করতে। শিল্পীরাই মুখে মুখে বলেছে, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ইতিহাস লেখা হয়নি, ইতিহাস লেখা হয়নি। সেটারও দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। একটা বই প্রকাশিত হচ্ছে, গান বদলের গান। এটা এই পয়লা বৈশাখ বইমেলাতেই হওয়ার কথা ছিল। আমারই অসুস্থতার পরে আমি এটার সম্পাদনা করছি। সব বিখ্যাত বিখ্যাত মানুষরা লিখছেন। তাতে বাংলা গানের একটা আংশিক ইতিহাস হয়তো লেখা বড় শালিধান। আংশিক ইতিহাস বাংলা গানে। বাংলা গানের কোনো বাঙালিরই কোনো ইতিহাস নেই। নীরোৎসী চৌধুরী বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস রচিত হয়নি, কারণ বাঙালি একটি আত্মবিস্মৃত জাতি। বাঙালি তার নিজের কথা, নিজের যোগ্যতা, নিজের মর্যাদা, নিজের বুদ্ধিবৃত্তি, তার সৃজনশীলতা, এইটা নিয়ে নিজেই কখনো মূল্যায়ন করেনি, নিজে কখনো করেনি। আমি ঠিক বাঙালির মতো নই। আমি ধুতি পাঞ্জাবি পরা মানুষ। এখনো পশ্চিমবাংলাতে যে সামান্য পর্যন্ত শহরের মানুষ ধুতি পাঞ্জাবি পড়েন, আমি তার ভেতরে আসবো। কিন্তু চরিত্রগত দিক থেকে বাঙালির যে পশ্চিমবাংলার বাঙালির যে উৎসবৃত্তি স্বভাব, তার সাথে আমি কোনদিন মেশাইনি নিজেকে, কোনদিন মেশাইনি নিজেকে। আমি আমার মতো করে একটা পথ তৈরি করে কোনো কারণ দেখানো পথে না। আমি পথ চলতে চলতে ওই যে পথে পা ছাড়কে পড়েছে, আবার ওই মাটি ধরে আবার উঠে দাঁড়িয়েছি, আবার হেঁটেছি। যে মানুষ সবাইকে পথ দেখায় তাকে তো পথ দেখানোর কেউ থাকে না, দরকার নেই। নিজের পথ কেটে কেটে এভাবে তৈরি করেছে। আর আমার যে বিচরণ ক্ষেত্র, সেটা কিন্তু লোকসঙ্গীত। আমি দীর্ঘ বছর শুধু লোকসঙ্গীত শুনবো বলে, এটা নিয়ে কাজ করব বলে আমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলাম। আমার কথা শুনে বুঝতে পারছি। হ্যাঁ, আমার সমস্ত ভাই নেই। আমার 2 ভাই মারা গিয়েও আমরা 8 ভাই বোন ছিলাম। আমার মা বলতেন যে আমার প্রত্যেকটি সন্তানই কৃতি হবে, একটা যদি একটু অন্যরকম হোক না। আমি হচ্ছে আমার মায়ের সে অন্যরকম সন্তানটি। এবং মা আমাকে অ্যালাউ না করলে আমি এই উচ্ছন্নে যেতে পারতাম না। ভাগ্যিস এরকম মা ছিলেন, সেই জন্য এরকম একজন। এইবারে বলো তুমি কি প্রশ্ন করবে?